আচ্ছা, একবার ভাবুন তো, এই যে বিশাল মহাবিশ্ব, এটা যদি একটা বিরাট বিল্ডিং বা স্থাপত্য হতো, তাহলে দেখতে কেমন হতো? এর ডিজাইনটা কেমন? এই প্রশ্নটা কিন্তু বহু পুরনো। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যময় স্থাপত্যেরই একটা ধারণা নিয়ে কথা বলবো, মানে যাকে আমরা ৭ আসমান বলে জানি। চলুন না, এই মহাজাগতিক সফরে একসঙ্গেই বেরিয়ে পড়া যাক। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা, যে আল্লাহ পাক ঠিক কি কি জিনিস দিয়ে এই ৭টা আসমান তৈরি করেছেন। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন না, বলতে পারেন এটা এক বিশাল মহাজাগতিক ডিজাইনের গোপন রহস্য খুঁজে বের করার মতো একটা ব্যাপার। আমরা ঠিক এটাই করব, একটার পর একটা স্তর ধরে ধরে এর গভীরে ঢোকার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের এই মহাজাগতিক আরোহণ শুরু হচ্ছে একেবারে গোড়া থেকে, মানে একদম ভিত্তি থেকে। আমরা একটা একটা করে স্তর পার হয়ে সোজা চলে যাব সৃষ্টির সর্বোচ্চ চূড়ায়। আর হ্যাঁ, প্রত্যেকটা আসমানেরই কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে, একটা আলাদা গঠন আছে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। এই হলো আমাদের যাত্রার প্রথম ধাপ। আমরা এখন ঢুকছি প্রথম আসমানে, আর এটাই কিন্তু পুরো মহাজাগতিক কাঠামোর ফাউন্ডেশন বা ভিত্তি। মানে এর ওপরেই কিন্তু বাকি ৬টা আসমান দাঁড়িয়ে আছে। তো প্রচলিত বর্ণনা অনুযায়ী এই প্রথম আসমানটা তৈরি হয়েছে এক বিশেষ ধরনের উজ্জ্বল পানি অথবা বাষ্প দিয়ে। ভাবুন একবার, পানি। পানিকে তো আমরা সবসময় জীবনের উৎস হিসেবে দেখি, তাই না? সেদিক থেকে দেখলে ভিত্তি হিসেবে পানির ব্যবহারটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, একটা প্রতীকী ব্যাপার। আর এই স্তরটাই বলতে পারেন পুরো মহাজাগতিক কাঠামোর ভিতটা তৈরি করে দিয়েছে। বেশ, প্রথম আসমানের ভিত্তি তো আমরা দেখলাম। এবার আমরা ঢুকছি মাঝখানের স্তরগুলোতে। আর এখান থেকেই কিন্তু আমাদের যাত্রাটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কি জানেন? কারণ প্রত্যেকটা নতুন স্তর তার আগেরটার চেয়েও অনেক বেশি দামি আর শক্তিশালী উপাদান দিয়ে তৈরি। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক স্তরগুলো কি কি। দেখুন, এই স্তরগুলো যেন একটা ঐশ্বরিক যাত্রার মতো। যেমন দ্বিতীয় আসমানটা, এটা তৈরি হয়েছে ধবধবে সাদা মুক্তা দিয়ে, বিশুদ্ধতার এক দারুণ প্রতীক। তারপরই আসছে তৃতীয় আসমান, যেটা লোহার মতো মজবুত আর শক্তিশালী। চতুর্থটা হলো তামা বা পিতলের মতো ঝকঝকে। আর পঞ্চমটা, সেটা হলো রূপা দিয়ে তৈরি। আর ষষ্ঠটা হলো খাঁটি সোনা দিয়ে গড়া, যা ঐশ্বর্য আর মর্যাদার প্রতীক। একটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা উপাদান যেন আগেরটার চেয়ে দামি আর গুরুত্বপূর্ণ। এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। এবং অবশেষে আমরা আমাদের যাত্রার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি সপ্তম আসমানের দরজায়, এই বিশাল মহাজাগতিক স্থাপত্যের সবচেয়ে উঁচু আর সবচেয়ে মহিমান্বিত স্তর। ৭ নম্বর স্তর, এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। চলুন দেখি সৃষ্টির এই সর্বোচ্চ চূড়ায় আখির কি রহস্য লুকিয়ে আছে। সপ্তম আসমানকে বলা হয় সর্বোচ্চ এবং সবচেয়ে মহৎ স্তর, যা ঐশ্বরিক সত্তার সবচেয়ে নিকটবর্তী। চিন্তা করুন একবার, এই একটা কথাই তো এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। মহাজাগতিক এই এন্টায়ার স্ট্রাকচারের মধ্যে এর জায়গাটা হলো সবার উপরে, আর এটাই একে একটা অন্যরকম মর্যাদা দিয়েছে। আর এর গঠন, সেটা তো বাকি সব আসমানকে ছাড়িয়ে গেছে। কিছু বর্ণনায় বলা হয় যে এটা তৈরি হয়েছে একদম বিশুদ্ধ ঐশ্বরিক আলো বা নূর দিয়ে, মানে এটা কোনো জাগতিক জিনিসই না। আবার অন্য বর্ণনায় বলা হয়েছে যে এটা রুবি বা ইয়াকুতের মতো দামি রত্ন দিয়ে গড়া। তবে আসল কথা হলো, এটাই হচ্ছে সেই চূড়ান্ত জগৎ, যেটা কিনা স্রষ্টার আরশের সবচেয়ে কাছাকাছি। আচ্ছা, এতক্ষণ তো আমরা এক এক করে স্তরগুলো দেখলাম। এবার চলুন এক ধাপ পিছে গিয়ে পুরো কাঠামোটাকে একসাথে দেখি। এটা কিন্তু শুধু কতগুলো স্তরের যোগফল নয়, বরং এটা একটা পারপাসফুল ডিজাইন, মানে একটা উদ্দেশ্যমূলক নকশা, যার প্রত্যেকটা উপাদানের পেছনেই একটা গভীর মানে লুকিয়ে আছে। এই যে দেখুন, এখানে আমাদের পুরো যাত্রাটা এক নজরে দেওয়া আছে, একদম পরিষ্কার, তাই না? কিভাবে প্রত্যেকটা স্তর একটা নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি। আমরা শুরু করেছিলাম উজ্জ্বল পানি দিয়ে, এরপর ধাপে ধাপে সাদা মুক্তা, লোহা, তামা, রূপা আর সোনা পেরিয়ে শেষে পৌঁছালাম সপ্তম আসমানে, যেটা কিনা ঐশ্বরিক আলো বা রত্ন দিয়ে তৈরি। এই যে পুরো বিন্যাসটা, এটা কিন্তু পরিষ্কারভাবে একটা ঊর্ধ্বমুখী যাত্রার দিকে ইঙ্গিত করছে। তাহলে এই সবকিছু থেকে আমরা কি বুঝলাম? মূল কথা হলো, এই যে নির্দিষ্ট সব উপাদান আর তাদের ওপরের দিকে ওঠার যে ক্রমটা, এটা কোনো র্যান্ডাম বা আকস্মিক ব্যাপার নয়, বরং বিশ্বাস করা হয় যে এর মাধ্যমেই স্রষ্টার মহিমা, তার শক্তি এবং এই মহাবিশ্বের যে একটা শৃঙ্খলা আছে, সেই গভীর বার্তাটা দেওয়া হয়েছে। সোজা কথায়, এটা এক বিশাল উদ্দেশ্যমূলক ডিজাইনেরই অংশ। তো আজকের এই আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়েই শেষ করতে চাই। যদি সত্যি এই মহাবিশ্বটা একটা সাজানো গোছানো প্রাসাদের মতো হয়, যার প্রত্যেকটা স্তর এত নিখুঁত, তাহলে এর পেছনের আসল উদ্দেশ্যটা কি হতে পারে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।